নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমি অপরূপা রয়েছে আপনাদের সাথে। চোখ রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের দিকে। পরিষদীয় বা সংসদীয় দলের সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত নয়, রাজনৈতিক দলের সিদ্ধান্তই হবে শেষ কথা, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। মহারাষ্ট্রের শিবসেনা মামলায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, রাজনৈতিক দলের নিয়ন্ত্রণ থাকবে পার্টির সাংগঠনিক নেতৃত্বের হাতে। কখনোই বিধায়ক বা সাংসদেরা রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করতে পারবে না। রাজ্য রাজনীতির ক্ষেত্রে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এ রাজ্যেও প্রতীক ও তহবিল নিয়ে দড়ি টানাটানি চলছে ঋতব্রত তৃণমূল ও কালীঘাট তৃণমূলের মধ্যে। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ যদি নির্দেশ হয়ে দাঁড়ায়, তাহলে দুই তৃণমূলের রাজনৈতিক সমীকরণ কি দাঁড়াবে? আমরা এই সার্বিক বিষয় নিয়ে আলোচনায় আসবো আজকে। আমাদের সঙ্গে রয়েছেন ওঙ্কার বাংলার এডিটর ইন চিফ বিপ্লব দাস। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের প্রভাব কি দাদা রাজ্যের দুই তৃণমূলের দড়ি টানাটানির মধ্যে পড়বে? আর একই পর্যবেক্ষণ যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হয়, তাহলে এই ঋতব্রত কাকলিদের সব অঙ্ক কি ভেস্তে যেতে পারে? কি বলবেন? হ্যাঁ, যেটা বিষয় সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন দিয়েছে গত আহ, দুদিন আগে, যে বিধায়কদের সংখ্যা নয়, দলই শেষ কথা। অর্থাৎ শিবসেনার যে মামলায় প্রতীক কার দখলে থাকবে, দলের দখল কার দখলে থাকবে, সেখানে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণের ফলে আহ বাংলায় কিন্তু ঘাসফুল শিবির, অর্থাৎ কালীঘাট তৃণমূল বনাম ভালো তৃণমূল, অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূল, এই অঙ্কটা কোথাও একটু যেন গুলিয়ে যেতে বসেছে। তো সেই জায়গা থেকেই আমরা যদি একটু দিল্লির পলিটিক্স দেখি বা দিল্লির রাজনীতি দেখি, সেক্ষেত্রে এনসিপিআই যে 20 জন তৃণমূলের সাংসদ যোগদান করেছে, এনসিপিআই একটা এই রাজ্যেরই কি বলে নির্বাচন কমিশনের স্বীকৃত একটা দল। নির্বাচন কমিশন তাদের স্বীকৃতি দিয়েছে, কিন্তু তাদের একবার দুবার তারা ভোটে কয়েকজন লড়েছিল বা প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু তাদের সে অর্থে কোনো রকম ভিজিবিলিটি সারা পশ্চিমবঙ্গ ছিল না, সারা ভারতবর্ষও ছিল না। কিন্তু দলটার একটা মানে অস্তিত্বহীন বলা যায়, অস্তিত্বহীন দল ছিল। কিন্তু হঠাৎ করেই 20 জন সাংসদ দলে যোগ দেওয়ায় এখন দেখা যাচ্ছে যে দ্বিতীয় বৃহত্তম দল, অর্থাৎ যদি এনডিএর কথাই বলি, তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে একটা বড় হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো যে সংসদে তারা আলাদা করে কি বসার জায়গা পাবে? কারণ সংসদে তো এখনো স্বীকৃতি পায়নি এই দলটা। তাই তৃণমূল কংগ্রেসের সাংসদরা, অর্থাৎ এনসিপিআই যোগদান করলেও সেই এনসিপিআই সাংসদদের কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা বাকি 6-7 জন রয়েছেন তাদের সঙ্গেই বসতে হচ্ছে। তো এই জায়গা থেকে একটা মামলা হওয়ার কথা বা মামলা চলছেও, কিন্তু যেহেতু মহারাষ্ট্রে একনাথ শিন্ডে বনাম যে মামলা চলছিল, সেইখানে কিন্তু প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহনাজ সমন্বয়ে যে গঠিত বেঞ্চ, সেখানে কিন্তু একটা অবজারভেশন দেয়। সেখানে বলে যে পরিষদীয় দলের চেয়ে মূল সংগঠনের হাতই বেশি শক্ত। অর্থাৎ একদিকে দেখা যাচ্ছে যে পরিষদীয় দলে, অর্থাৎ আমাদের এখানে যেটা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসে 80 জন বিধায়ক ছিল, তারা ঋতব্রতপন্থীতে চলে গেছে 60 জন, বাকি আছে 20 জন। অর্থাৎ এই 60 জন হচ্ছে পরিষদীয় দলের কথা বলা হচ্ছে। এরা বলছে যে না, আমরা ওই তৃণমূলে নয়, এই তৃণমূলে থাকবো। তেমনই আবার এই তৃণমূল 20 জন যারা রয়েছে, তারা মমতাপন্থী তৃণমূল, কালীঘাট তৃণমূল। এখন এই যে মূল সংগঠনেই বেশি শক্ত, অর্থাৎ আদালতের অবজারভেশন এটা। কেন এটা আদালত এই কথা এই জন্যই বলেছে যে যেখান থেকে দলটা স্বীকৃতি লাভ করছে, তার সংবিধান তৈরি হচ্ছে, হঠাৎ করে সেই দলের হয়ে তারা নির্বাচনে দাঁড়াচ্ছে, তারপরে তারা একটা দলবদ্ধভাবে তারা চলে যাচ্ছে, কি আলাদা দল ভেঙে দিচ্ছে, ভেঙে দল তৈরি করে নির্বাচন কমিশনে গিয়ে স্বীকৃতি দাবি করছে। নির্বাচন কমিশন হচ্ছে একটা স্বশাসিত সংস্থা, ফলে সেখানেও হস্তক্ষেপ করা একটা বিষয় রয়েছে, কতগুলো জায়গা রয়েছে সব কিছুতে। কারণ একদিকে কি বলে আদালত, অন্যদিকে নির্বাচন কমিশন, দুটোই কিন্তু মানে তাদের নিজস্ব একটা সাংবিধানিক রয়েছে। তো এই জায়গা থেকে কেউ কার প্রতি হস্তক্ষেপ করতে গেলে, আমরা এসআইআর পর্বেও দেখেছিলাম
যে সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ দিতে পারে, কিন্তু সে কোনো হট করে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু কোনো আদেশ বা নির্দেশ কিন্তু দেয়নি। তারা অবজারভেশন দিয়েছে, পরে হয়তো সেটা গিয়ে দেখেছি। তো এই যে মহারাষ্ট্র বিধানসভায় একনাথ সিন্ডে শিবিরের যে আত্মপ্রকাশের পর যে সম্প্রতি যে লোকসভাতেও উদ্ধব ঠাকুরের সঙ্গে সঙ্গ ছেড়ে শিন্ডে গোষ্ঠীতে যোগ দিয়েছিল একাধিক সাংসদ। এরপরই সংবিধানের যে দশম তফসিল অমান্য করার অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা করেছিল উদ্ধব শিবিরের নেতা সুশীল প্রভু। এবং মহারাষ্ট্রের স্পিকার কেন দলবদলু বিধায়কদের পদ খারিজ করেননি সেই প্রশ্ন তুলে তিনি, এবং পাশাপাশি নির্বাচন কমিশন শিবসেনার নাম ও ধনু বান প্রতীক শিন্ডে শিবিরকে ব্যবহার করার অনুমতি দেওয়াকে চ্যালেঞ্জ করেছে। তো সেখানেই বুধবার দিন এই অবজারভেশন করেছে। এখন প্রশ্ন হলো যে এই দৃষ্টিভঙ্গির ফলে পশ্চিমবঙ্গের যে রাজনীতির ময়দানে একটা প্রাসঙ্গিকতা হয়ে উঠেছে, যে বর্তমান একদিকে তৃণমূল কংগ্রেস ভালো তৃণমূল, অন্যদিকে আসল তৃণমূল অর্থাৎ কালীঘাট তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। তো সেইখানটাতে এই তৃণমূল কংগ্রেসের মূল ব্যাটন কার হাতে থাকবে? কালীঘাটপন্থী শিবিরের সঙ্গে ঋতব্রতপন্থী শিবিরের এই লড়াই এখন চলছে। হুম। এখন বিশেষ করে বিধানসভায় যেমন বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায় কে নামকে কেন্দ্র করে এই বিদ্রোহ দেখা গেছিল। এখন তারপরই 60 জন বিধায়ক ছেড়ে চলে গেছে। এবার মমতাকে বাদ দিয়ে জাতীয় কর্মসমিতি গঠন করে অরূপ রায়কে চেয়ারপারসন করেছে ঋতব্রত পন্থী। তো এই জায়গাটাতে তৃণমূলে জোড়াফুটি প্রতীক কার থাকবে সেটা নিয়ে একটা অবজারভেশন চলছে। এই আবহে দিল্লিতে যেটা হলো যে প্রধানমন্ত্রীর সঙ্গে আবার এই এনসিপিআই এর, অর্থাৎ এদিকে ভালো তৃণমূল আর ওদিকে এনসিপিআই, তো এই দুটো জায়গাতে একটা বিরাট টানাপোড়েন পর্ব চলছে। এই টানাপোড়েনের পরিস্থিতিতে এখন এই জোড়া ফুলের এই সংগ্রাম কোন দিকে যায় সেদিকেই আর কি আমাদের সকলের নজর রয়েছে। এখন দেখা যাক কি হয়। অপরূপা। কিন্তু দাদা এখানেই আর একটা প্রশ্ন উঠে আসছে। এ তো গেল হাইকোর্টের পর্যবেক্ষণ এবং পরবর্তীতে কি ধরনের কি হ্যাঁ, এটা পরিস্থিতি। সুপ্রিম কোর্টের সুপ্রিম পর্যবেক্ষণ। কোর্টের, হ্যাঁ ক্ষমা করবেন, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ এবং তারপরে পরবর্তীতে এই বিষয়টা উঠে আসছে যে আগামী দিনে কি হবে। কিন্তু ঋতব্রত শিবিরের যে দাবি যে শুধু পরিষদীয় দল নয়, মূল রাজনৈতিক দলও তাদেরই সঙ্গে, এটা প্রমাণ করার মতো শক্তি কি তাদের রয়েছে? না, শক্তি আছে। ওই যে বললাম, ঋতব্রতপন্থী শিবিরে 60 জন রয়েছে। হুম এই 60 জন আর মমতাপন্থী শিবিরে 20 জন আছে, হুম তাহলে হুম 80 জন। হুম তাহলে আমরা সংখ্যার দিকে এই এগিয়ে। তৃণমূল আমাদের হুম থাকবে, হুম এই হুম নিয়ে তারা নতুন করে নির্বাচন কমিশনের কাছে গেছে। হুম কিন্তু প্রশ্নটা হলো যে নির্বাচন কমিশন হুম হয়তো তাদেরকে স্বীকৃতিও দিল, কিন্তু হুম যদি দেখা যায় যে দলটা তো তৈরি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ দলের টিকিট দিয়েছিলেন চেয়ারপারসন হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়। তো এইখানটাতেই প্রশ্ন যে আপনি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন, আপনাকে প্রতীক যিনি দিচ্ছেন চেয়ারপারসন হিসেবে, আপনি তার বিরুদ্ধে জিতে এসে জয়ী হয়ে এসে আপনারা সেখান থেকে বেরিয়ে দল ভেঙে তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করছেন। হুম তো এখানে একটা নৈতিকতার ব্যাপার রয়েছে। এই নৈতিকতা নিয়ে কিন্তু অ্যাকচুয়াল প্রশ্ন তুলে দিয়েছে সুপ্রিম কোর্ট। হুম অবজারভেশন অর্থাৎ প্রশ্ন তুলে অবজারভেশনটা দিয়েছে। হুম তো এই মামলা এখনো চলবে, এই মামলার দিকে তাকিয়ে রয়েছে কিন্তু এনসিপিআই এর 20 জন সাংসদ, কারণ তাদেরকে ওই সংসদে বসার এখনো পর্যন্ত কিন্তু কোনো জায়গা দেওয়া হয়নি। হুম ফলে যে কি হতে চলেছে এইটা নিয়ে কিন্তু একটা কি বলে সবাই এই এই মামলাটার দিকে তাকিয়ে রয়েছে যে কোর্ট কি অবজারভেশন দেয়, শীর্ষ আদালত কি বলে, সেই দিকেই সবাই তাকিয়ে রয়েছে। হুম। দাদা এখানে আরো একটি প্রশ্ন, এই যে সার্বিক পরিস্থিতি, যে রাজনৈতিক একটা টানাপোড়েন তো চলছিলই তৃণমূল দলের মধ্যে, সেখানে ফান্ড রিলেটেড হোক বা এই দলীয় লোগো নিয়ে হোক, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ সামনে আসার পরে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতাপন্থী যে তৃণমূল তারা যে দাবি করছিলেন, তাদের যে দাবি ছিল যে তারাই আসল তৃণমূল এবং তাদের এই অ্যাকাউন্ট থেকে শুরু করে ফান্ড সমস্ত রিলেটেড তাদের হাতেই মানে তাদের হাতেই থাকা উচিত। তো কোথাও গিয়ে সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ তাদের সেই ভাবনায় পালে হাওয়া দিল কি? আরেকবার প্রশ্নটা।
মমতাপন্থী তৃণমূলেরা তারা বরাবরই দাবি করছিল যে ঋতব্রত তৃণমূলের কোনো অস্তিত্ব নেই, তাদের বিষয় তারাই আসল তৃণমূল। এবং এবার যে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ সামনে এলো, এই এই বিষয়টা কি এবার কোথাও গিয়ে মমতাপন্থী তৃণমূলকে কোথাও আলাদা বাড়তি অক্সিজেন যোগাবে? তাদের জন্য এটা কি একটা কোথাও পজিটিভ ইঙ্গিত হলো? দুপক্ষই জল মাপছে এখন এই পরিস্থিতিতে। সুপ্রিম কোর্টের যে অবজারভেশন, এই পরিস্থিতিতে জল মাপছে তিন পক্ষ। হুম। একটা পক্ষ হচ্ছে ওই যে যারা এনসিপিআই তে গেছে, কারণ হুম। তারা ইন্ডিয়ার সাথে যোগদান করবে বলছে। হুম। আবার সেখানেও একটা সমস্যা রয়েছে কয়েকজনের ক্ষেত্রে। হুম। তারা যেমন দেখছে, স্পিকার দেখছে যে কি করবে, তাহলে তবে তো তাদেরকে এনসিপিআই কে স্বীকৃতি দেবে এবং তাদের জন্য আলাদা বেঞ্চ তৈরি হবে হুম। লোকসভায়। হুম। এবং উল্টো দিকে আবার যদি আমরা দেখি যে আহ, রাজ্যসভার ক্ষেত্রে এই সমস্যাটা হয়নি, কারণ রাজ্যসভায় তৃণমূলের এই সাংসদরা পদত্যাগ করে আবার বিজেপির হয়ে তারা সাংসদ হয়ে গেছে তৃণমূলে, হুম। কারণ তাদের ওই দায়ভারটা নেই যে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু এনসিপিআই যারা গেছে, যেমন আবু তাহের থেকে শুরু করে আরো যারা যারা গেছে, তাদের কিন্তু তারা জনগণের ভোটে জয়ী হয়েছে। তো জনগণ তাদের নির্বাচিত করেছে, তো এই জায়গা থেকে তাদের কোথাও একটা কিন্তু দায়বদ্ধতা রয়ে গেছে জনগণের প্রতি এবং দলের প্রতি। তাই তারা এখন কি করবে সেটা যেমন একদিকে ভাবছে, তেমন অন্যদিকে আরেক পক্ষ হচ্ছে ঋতব্রতপন্থী তৃণমূল, এদিকে মমতাপন্থী তৃণমূল। তারাও ভাবছে যে যদি সত্যি সত্যি নৈতিকতার দিক দিয়ে হয়, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তো স্বীকৃতি দেওয়া উচিত। হুম। কিন্তু আবার যদি পরিষদীয় হয়, তাহলে তো ঋতব্রত ঋতব্রত জি। বন্দ্যোপাধ্যায়কে হুম। স্বীকৃতি দেওয়া উচিত। তো এই পরিস্থিতিতে দুপক্ষই এখন আহ, চুপ করে আছে বা এই অবজারভেশনটা করছে। শুধু তাই নয়, পুরো রাজনৈতিক মহল, ভারতবর্ষের রাজনৈতিক মহল কিন্তু এই মানে মামলাটা সত্যি কি পর্যবেক্ষণ দেয়, যেটা আমি কিছুক্ষণ আগে বলছিলাম যে এসআইআর এর ক্ষেত্রে তো আমরা দেখেছি হুম। যে একের পর এক মামলা, একের পর এক মামলা, কিন্তু অবশেষে গিয়ে কিন্তু দেখা গেছে যে কোর্ট হয়তো একটা অবজারভেশন দিয়েছে, অর্থাৎ শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট একটা অবজারভেশন হয়তো দিয়েছে নির্বাচন কমিশনকে। নির্বাচন কমিশন সেটা তাদের যে নিয়মাবলী, তাদের যে সাংবিধানিক কাঠামো পরিকাঠামো বা তাদের যে সাংবিধানিক যে নর্মসগুলো নিয়মগুলো রয়েছে, তার ভিতর থেকেই কিন্তু তারা সেগুলো করেছে। এবার সেই নিয়ম করতে গিয়ে যদি সাধারণ মানুষের কোনো সমস্যা হয়েছে, সেক্ষেত্রে কোর্ট হয়তো হস্তক্ষেপ করেছে। কিন্তু এক্ষেত্রেও নির্বাচন কমিশন যেটা বলছে, পরিষদীয় যে বিষয়টা, পরিষদীয় সংখ্যা বনাম ওই দায়বদ্ধতা দলের, তো এই পরিষদীয় যদি আমরা দেখি, তাহলে কিন্তু পরিষদীয় একদিক হচ্ছে দল, আরেক দিকে হচ্ছে পরিষদীয় যে দল, অর্থাৎ পরিষদীয় দল বলতে যাদের সংখ্যা বেশি। তো সেই জায়গা থেকেই কিন্তু এই বিতর্কটা তৈরি হয়েছে। এবং সকলে কিন্তু ওই দিকটা তাকিয়ে রয়েছে যে এই পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট কি কোনো নির্দেশ বা রায়, কোনো আদেশ কি দেয়, সেদিকেই এখন তাকিয়ে রয়েছে সবাই। অনেক ধন্যবাদ দাদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস, এবং তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন। সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কি এ রাজ্যে নির্দেশ হয়ে কায়েম হবে? যদি হয়, তাহলে সেক্ষেত্রে আগামীতে তৃণমূলের ভবিষ্যৎ কি? ঋতব্রত তৃণমূলের কি অস্তিত্ব সংকট দেখা দেবে, নাকি মমতাপন্থী তৃণমূলের জয় হবে? এই সার্বিক বিষয় নিয়ে এই মুহূর্তে নজর রয়েছে রাজনৈতিক মহলের।